রাতের আকাশ জুড়ে মেঘেদের রাজত্ব, আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমৎকাচ্ছে। তার সাথে ধরুণী জুড়ে দমকা হাওয়া। প্রকৃতির এই তাণ্ডব বোধ হয় আজ সারারাত চলবে। কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছে। বাংলাদেশের কমন একটা সমস্যা, আকাশে মেঘ করলেই কারেন্ট চলে যায়। মাইরা রান্না ঘর থেকে কয়েকটা মোমবাতি এনে জ্বালিয়ে দিয়েছে। আপাতত ড্রয়িং রুমে বসে আছে। ঘড়ির কাঁটায় এখন 11টা পেরিয়ে। রাতের খাওয়া দাওয়া শেষ করে তন্ময় নিজের রুমে চলে গেছে। মাইরা ড্রয়িং রুমে বসে টিভি অন করতেই ইলেকট্রিসিটি চলে গেছে। এখন আর কি করার, এই ঝড়বাদলের রাতে ঘুম যে আসতে চায় না। তাই তো ল্যাপটপ নিয়ে বসেছে ড্রামা দেখতে। সোফায় বসে বসে ড্রামায় ডুব দিল। কোরিয়ান বিখ্যাত নেভারথেলেস ড্রামা। নীলিমার কাছে এই ড্রামার নাম শুনেছিল মাইরা। ভারী সুন্দর নাকি, তাই তো আজ এটা দেখতেই বসেছে। তার ওপর নায়ক তার খুব পছন্দের। খুব মনোযোগ সহকারে দেখতে লাগল। রাত তখন 3টা পেরিয়ে। তন্ময় বিছানা ছেড়ে উঠল। পানি পিপাসা পেয়েছে, কিন্তু না, পানি নেই রুমে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই চোখ গেল নিভু নিভু মোমের নিয়ন আলোয়। আন্ডারস্কোর মাইরা গভীর ঘুমে তলিয়ে আছে সোফায়। গায়ে থাকা কামিজখানা এলোমেলো হয়ে পেট দেখা যাচ্ছে। প্লাজো হাঁটুর উপরে উঠে আছে। চিবুক বেয়ে ললাটে পড়ছে। একদম বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। মাঝে মধ্যে ঠান্ডায় কেঁপে উঠছে। আন্ডারস্কোর তন্ময় মৃদু হেসে উঠল। ধীর পায়ে মাইরার সামনে এসে হাঁটু গেড়ে বসল ফ্লোরে। শান্ত শীতল কণ্ঠে বলল, এলোকেশি, এভাবে যেখানে সেখানে ঘুমিয়ে যাওয়া কি আদৌ ঠিক? তবে মাইরা নিরুত্তর। তন্ময় সযত্নে মাইরার ঠোঁটের কোণে লেগে থাকা ললাটে মুছে দিল। কামিজ ঠিক করে প্লাজো নিচে নামিয়ে দিল। মাথার নিচে বালিশ দিয়ে দিল। অতঃপর পানি পান করে নিজ কক্ষ থেকে একখানা কমফোর্ট এনে মাইরার গায়ে জড়িয়ে দিল। ফ্লোরে বসে চেয়ে রইল ঘুমন্ত বালিকার পানে। মস্তিষ্কে এসে নাড়া দিল হুট করে নাতাশা নামক মেয়েটার কথা। দিন দিন মেয়েটা আরও বদমেজাজি হয়ে যাচ্ছে। মাথা ব্যথা সহ্য করতে না পারলে নিজেকে আঘাত করে, সামনে থাকা মানুষটাকেও আঘাত করে। এভাবে চললে যে খুব জলদি সে মানসিক রোগী হয়ে যাবে। তন্ময় মাথা চেপে ধরল। মাইরার পানে চেয়ে বলে উঠল, জানো এলোকেশি, আমি না বড্ড ভুল করে ফেলেছি এই দেশে আবার ফিরে এসে। যদি না আসতাম তাহলে হয়তো তোমার মায়ে জড়িয়ে যেতাম না। আমি খুব করে চাই তোমার থেকে দূরে থাকতে, তবে আমার মন মস্তিষ্ক শুধু তোমাকেই খুঁজে বেড়ায়। একদিকে আমার দায়িত্ব আর অন্যদিকে অনুভূতি। কোথায় যাব আমি? তোমাকে কাছে টেনে নিলে নাতাশা পাগলামো করবে। আর তোমার থেকে দূরে গেলে যে আমি পাগল হয়ে যাব। কি করব এখন আমি? মাইরার অজানা রয়ে গেল কেউ একজন সারারাত জেগে তার পাশে বসে তার পানে চেয়ে কত শত কথা বলেছে। সকালের মৃদু মন্দ হিমেল হাওয়ায় ঘুম ভেঙে গেল মাইরা। পিটপিট করে চোখ মেলেতেই চিৎকার দিয়ে উঠল। মাইরার চিৎকারে ধরফরিয়ে উঠল তন্ময়। নিজেকে সামলে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে শুধাল, কি হয়েছে, চিৎকার করছো কেন? মাইরা ফ্যালফ্যাল করে চেয়ে রইল তন্ময়ের পানে। মানুষটা তার খুব কাছে, খুব খুব কাছে। এমনকি তার হাতটাও মাইরার পেটের উপর। সোফায় জন একসঙ্গে শুয়ে আছে। কল রাতে তো মাইরা ড্রামা দেখতে দেখতে একাই ঘুমিয়েছিল। তাহলে তন্ময় কোথা থেকে এলো? তন্ময় ছিটকে হাত সরিয়ে নিল। মাইরার থেকে খানিকটা দূরে গিয়ে বসল। অতঃপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, জানো কাল রাতে তুমি কি করেছ? কি করেছি? ভ্রু কুচকে বলল মাইরা। তুমি তুমি কাল রাতে আমার হাত ধরে রেখেছিলে কেন? কি, আমি আপনার হাত ধরতে যাব কেন? আমি তো একা এখানে শুয়েছিলাম, আপনি কোথা থেকে আসলেন? তন্ময় মাথা চুলকে বলল, আমি পানি খেতে এসে দেখি তুমি একা একা বকবক করছো, বোধ হয় স্বপ্ন দেখছিলে। আমি এসে তোমাকে ধাক্কা দিতেই তুমি আমার হাত ধরে নিলে। আর ছাড়লেই না। কত যে চেষ্টা করলাম ছাড়ানোর। তন্ময় হতাশ হয়ে কথাখানা বলল। মাইরা চিন্তিত হয়ে বলল, সত্যি আমি ঘুম থেকে বকবক করছিলাম? তন্ময় ইনোসেন্ট ফেস নিয়ে হু বলে চলে গেল। মাইরা মাথায় হাত দিয়ে চিন্তিত হয়ে গেল। শেষমেশ ঘুমে বকবক করার রোগ হয়েছে। তন্ময় নিজ রুমে আসতে হাফ ছেড়ে বাঁচল। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলে উঠল, বোকা মেয়ে, আমার সব মিথ্যা বিশ্বাস করে নিলে। সত্যি তুমি আস্ত একটা বোকা। এই আমি তন্ময় চৌধুরী, বোকা ফুল। শুধুই আমার তুমি বোকা ফুল। আজ শুক্রবার, সপ্তাহে ছুটির দিন। প্রতিটি পরিবারে সেদিন হরেক রকম মজার রান্না বান্না চলে। নীলিমা মায়ের সাথে হাত মিলিয়ে রান্নায় সাহায্য করছে। সাহায্য বললে ভুল হবে, বরং আরও এলোমেলো করে দিচ্ছে। নীলিমার মা আনিকা শিকদার মেয়ের এহেম কাণ্ডে খানিকটা বিরক্ত হলেন। খুন্তি হাতে নিয়ে মেয়ের দিকে তেড়ে গেলেন।
এই যাবি তুই এখান থেকে, বিরক্ত না করে ছোট বোনটাকে পড়ালেখা করালেও তো পারিস। এক্ষুনি বের হ। নীলিমা দৌড়ে রান্নাঘর ছাড়ল। মায়ের পানে চেয়ে মুখ ভেঙচি কাটল। আব্বু কই তুমি? নীলিমার ডাকে নাহিদ শিকদার ছাদ থেকে সাড়া দিলেন। নীলিমা তাৎক্ষণিক ছাদে চলে গেল। আব্বু কখন থেকে খুঁজছিলাম তোমাকে। তা কেন সাতসকালে আমার খুঁজে? জানো আব্বু, আজ আমি আর মাইরা ঘুরতে যাব। বেশ তো যাও না, তবে সন্ধ্যার আগে বাড়ি ফিরবে। তা ফিরব, আমার টাকা লাগবে আব্বু। নাহিদ শিকদার পাঞ্জাবির পকেট থেকে কুচকুচে 1000 টাকার নোট মেয়ের হাতে ধরিয়ে দিল। নীলিমা হেসে বাবাকে জড়িয়ে ধরে চুমু খেল, অতঃপর দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। রুমে এসে নুরানীকে ভাব দেখিয়ে টাকা খানা দেখিয়ে বলল, দেখ নূর, আব্বু আমাকে কত ভালোবাসে, 1000 টাকা দিয়েছে। নুরানী চশমা খানা ঠিক করে আপার পানে চাইল, গম্ভীর কণ্ঠে বলল, ডিগ্রি আমার টাকা চাই না আপা, আমার শুধু ভালোবাসা হলেই হবে। তুই সব টাকা নিয়ে যাস, তবে আব্বা আম্মুকে আমাকে দিয়ে দিলেই হবে। নীলিমা কপাল কুঁচকে বলল, আচ্ছা নিয়ে যাস, তবে তার আগে আমাকে বিয়ে দিতে বলিস। আমাকে বিয়ে দিয়ে দিলে তো এমনিতেই চলে যাব। 14 বর্ষীয়া নুরানী সারাদিন বইয়ের পাতায় মুখ গুজে রাখবে, বাকিটা সময় বাবা আর মায়ের সাথেই কাটাবে। একদম শান্ত আর গম্ভীর মেয়ে। তবে বড় মেয়ে নীলিমা উড়নচণ্ডী, বদমাইশি করাটাই তার স্বভাব। আপা তুই ঠিক বলেছিস, বাবাকে আজই বলবো তোকে বিয়ে দিয়ে দিতে। তাহলে বাবা মা আর আমরা 3 জন সুখে শান্তিতে বাঁচতে পারব। তোর মতো বাদর মেয়ে বিদায় হবে। নীলিমা খানিকটা ভরকে গেল, ছোট বোনের অমন কথায় মন খারাপ করে বলল, আমি চলে গেলে কষ্ট পাবি না? কষ্ট কেন পেতে যাব, ভালোই হবে তুই চলে গেলে। নীলিমা মুখ বাঁকিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে কালো কামিজ গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সাজতেন লাগল। সাজুগুজু শেষ করে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। ঘড়িতে তখন 11টা মতো। নীলিমা চৌধুরী নিবাসের সামনে এসে রিকশা থেকে নামল। ভাড়া মিটিয়ে গেইটের সামনে আসতেই দেখা মিলল সাইফুল চাচার সঙ্গে। একগাল হেসে কৌশল বিনিময়ে করে নিল, মাইরা বেপি তুমি কোথায়? ড্রয়িং রুমে এসেই হাত ছেড়ে ডাকতে লাগল মাইরাকে। মাইরা সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, আরে নীলু যে কখন এলি? এই তো এখনই এলাম। তাকে বাত হে দোস্ত। মাইরা নীলিমার মাথায় চাটি মেরে বলল, কি চলছে আপনার মনে? কি মতলব নিয়ে আসছেন এখানে? মাইরা বেপি তুই ভুলে গেলি, আজ আমাদের ঘুরতে যাবার প্লেন ছিল। মাইরা মনে করার চেষ্টা করল, না মনে পড়ছে না কোথায় যাবার কথা ছিল। কোথায় যাব? গেলেই তো দেখবি, চল না। না রে নীলু, আজ বোধ হয় যাওয়া হবে না। কেন যাবি না? ভাল লাগছে না? চল, ভালো লাগবে। আর তন্ময় ভাই কোথায়? মাইরা শান কণ্ঠে বলল, কোথাও একটা বেরিয়েছে। তাহলে তো হলোই, কেউ নেই বাসায়, চল ঘুরে আসি। আচ্ছা দাঁড়া তুই, আমি তৈরি হয়ে আসছি। জলদি আয়। তন্ময় কিছু তো বলো। কি বলবো আমি নাতাশা? আমরা বিয়ে কবে করছি? জানি না। জানো না মানে? তুমি কি ওই মেয়েটাকে পছন্দ করতে শুরু করেছ? যদি তাই হয় তাহলে আমাকে বলো। তেমন কিছু না নাতাশা। মিথ্যা বলো না তন্ময়, আমি তোমাকে চিনি, আর খুব ভাও করে জানি। সত্যিটা বলো, আমি নিজেকে সামলে নিতে পারবো। আমি দেখেছি তো মাইরাকে, বাচ্চা একটা মেয়ে, আমি ওকে খুব ভালো করে দেখেছি, তোমাকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। নিজের ফিলিংস নিয়ে মিথ্যা বলার দরকার নেই। নাতাশা তন্ময়ের হাত ধরে শান্ত কণ্ঠে বলল, বলবে না আমাকে? কষ্ট দিতে চাই না। নাতাশা আকাশ পানে চাইল, অতঃপর হুট করে তন্ময়কে জড়িয়ে ধরল। কাপা কাপা কণ্ঠে বলল, আজ তো আমি চাই যে দুঃখ বিলাসী, আমাকে আর তুমি কি দুঃখ দিবে? আমি চাই তুমি সুখে থাকো, তোমার জীবনটা রংধনুর 7 রঙের মতো রঙিন হোক। আমি না হয় দূর থেকে দেখে নিব তোমার আর তোমার প্রেয়সীর সংসার। তন্ময় ফ্যালফ্যাল করে চেয়ে রইল নাতাশার পানে। আজ আসি কেমন? ভালো থেকো। নাতাশা আর কিছু শুনল না, নিজের মতো করে চলে গেল। তন্ময় মৃদু হেসে বলল, ধন্যবাদ নাতাশা, আমাকে বুঝার জন্য। _____। নীলু কোথায় যাচ্ছিস? আরে চল না, গেলেই তো দেখবি। নীলিমাদের রিকশা এসে থামল মির্জা বাড়ির সামনে। বাড়ির সামনে কারুকাজে বড় বড় করে লেখা, মির্জা ম্যানশন। নীলিমা আর মাইরা গেইটের সামনে আসতেই দেখা মিলল একজন দারোয়ানের। কাকু শুনছেন? তোমরা ক্যাডা? মধ্যবয়স্ক পুরুষের কথার বিপরীতে নীলিমা মিষ্টি করে হেসে বলল, আহির স্যার আছে না? আমরা ওনার স্টুডেন্ট। ও আচ্ছা, আহেন আপনেরে ভেতরে আহেন।
মাইরা নীলিমার হাতে চিমটি দিয়ে বলল, এখানে কেন এলি? জানিস মাইরা, কাল কত কাণ্ড ঘটেছে। কি হয়েছে আবার? মাইরার প্রশ্নে নীলিমা একগাল হেসে বলল, কাল তুই চলে যাওয়ার পর শুনলাম পাভেলকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। ও নাকি থ্রেট দিয়েছিল, আমাকে আর তোকে দেখে নিবে, আমাদের নাকি পুড়িয়ে মারবে। জানিস আহির স্যার কি করেছে? কি? ওকে আচ্ছা মতো ধুলাই দিয়েছে। তা বুঝলাম, তবে আমরা এখানে কেন? ওনাকে ধন্যবাদ দিব বলে। বিশাল বড় বাড়িটা একদম ফাঁকা। নীলিমা এদিক সেদিকে তাকাতেই একটা 5 বছরের বাচ্চা মেয়েকে দেখতে পেল। ওই পিচ্ছি, এদিকে এসো। মেয়েটা ধীর পায়ে এসে দাঁড়াল। কি চাই? আহির স্যার আছে। কেন, পাপাকে দিয়ে কি করবে? আহির স্যার তোমার পাপা? হ্যাঁ। মাইরা আর নীলিমা একে অপরের পানে চাওয়াচাওয়ি করল। তা তোমার পাপা কোথায়? কেন, আমার পাপাকে দিয়ে তোমার কি কাজ? সে অনেক কাজ, ডাকো তাকে। আচ্ছা বসো তোমরা। মেয়েটা ধীরে ধীরে পা ফেলে সিঁড়ি বেয়ে যাচ্ছিল। নীলিমা পিছু ডাকল, আদুরে কণ্ঠে বলল, নাম কি তোমার? আমি আল্লাদি। আর তুমি? নীলিমা হেসে বলল, আমি নীলিমা আরও মাইরা। মেয়েটা হেসে চলে গেল। শুভ্র শার্ট আর কালো পেন্ট পরে আহির সিঁড়ি বেয়ে নিচে নামল, তার কোলে বাচ্চা মেয়েটা। মাইরা আর নীলিমা দুজনেই দাঁড়াল। আহিরকে সালাম দিল মাইরা। নীলিমা চুপ করে দাঁড়িয়ে আছে, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে লোকটা বিবাহিত, তার বাচ্চা একটা মেয়ে আছে। মাইরা আহিরের সাথে কথা বলল। আহির হেসে বলল, বসো তোমরা, আমি এক্ষুনি আসছি। রেহানা খালা কোথায়? তুমি? রান্নাঘরে সবজি কাটছিল রাহেলা। আহিরের কণ্ঠে শুনে বেরিয়ে এলো। কি হইছে বাবা? কিছু কি লাগবো? হুম খালা, দুজন গেস্ট এসেছে, ওদের জন্য কিছু নিয়ে আসো। রাহেলা সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে গেল। জলদি করে আগে দুটো শরবত বানালো, তারপর হরেক রকম ফল মিষ্টি আরও কত কিছু প্লেটে সাজাতে লাগল। আল্লাদি আম্মু তুমি ঘরে যাও, পাপা আসছি। না পাপা, আমি তোমার সাথেই থাকব। দুষ্টুমি করে না আম্মু। আমি তো দুষ্টুমি করি নি পাপা। থাকি না তোমার সাথে? আর ওই আন্টিদের সাথে কথা বলাবে না আমাকে? আচ্ছা চলো, দুষ্টুমি করবে না। ওকে ওকে পাপা। তা আমি সেখানে কেন? কোনো প্রবলেম? মাইরা নীলিমার হাতে চিমটি কেটে ইশারা করল কথা বলার জন্য। বেচারি নীলিমা স্তব্ধ হয়ে বসে আছে। সব কথা গুলিয়ে যাচ্ছে, কি বলবে ভেবে পাচ্ছে না। মাইরা আমতা আমতা করে বলতে লাগল, থ্যাংক ইউ সো মাচ স্যার, কাল যদি আপনি না থাকতেন তাহলে না জানি কি হয়ে যেত। আর নীলিমাকে তো মেরাই ফেলত। ইটস ওকে মাইরা, টিএনএক্স বলার কিছু হয়নি, তোমরা আমার স্টুডেন্ট, এটা আমার দায়িত্ব। মাইরা মৃদু হেসে বলল, তারপরেও আপনাকে ধন্যবাদ। রাহেলা সব নাস্তা এনে ট্রি টেবিলে সাজিয়ে রাখল। মাইরা লজ্জা পেল, তার ওপর বেয়াদব নীলিমা সংসেজে চুপ করে বসে আছে। এসবের কি দরকার ছিল স্যার? লজ্জা পেও না, তোমরা এখন আমার গেস্ট, প্লিজ খাও। মাইরা হেসে শরবতের গ্লাস হাতে নিল, নীলিমাকেও দিল। বেচারি নীলিমা একটানে সবটা শেষ করে, মাইরার হাতেরটাও খেয়ে নিল। মাইরা আর আহির ফ্যালফ্যাল করে চেয়ে আছে। আন্টি তোমার কি খিদে পেয়েছে? আল্লাদির প্রশ্নে ভেবাচেকা খেয়ে গেল। নীলিমা নিজেকে সামলে নিয়ে বলল, তেমন কিছু না, একটু পানি পিপাসা পেয়েছিল। আমরা তাহলে আজ আসি। এই মাইরা চল। মাইরা ব্যাগ হাতে নিয়ে দাঁড়াল। আহিরের পানে তাকিয়ে হেসে বলল, আসি স্যার। জনেই যেতে পা বাড়ালেই আল্লাদি তার ছোট্ট হাতে নীলিমার ওড়না ধরে ফেলল। তুমি চলে যাবে আন্টি? একটু থাকো না। নীলিমা মেঝেতে হাঁটু গেড়ে বসল। আল্লাদির গালে হাত রেখে বলল, আমার অনেক কাজ আছে সোনা। অন্যদিন আসবো কেমন? তা তোমার আম্মু কই দেখলাম না তো। তুমি বরং তোমার আম্মুর সাথে খেলো, যাও তোমার আম্মুর কাছে যাও। আহির নীলিমার থেকে টেনে দূরে সরিয়ে নিল আল্লাদিকে। নীলিমা ভরকে গেল, মাইরাও ভরকে গেল। জাস্ট স্টপ ইট। নীলিমা ভয় পেল। আহির রাগান্বিত কণ্ঠে 2 পা পিছিয়ে গেল। মাইরাও খানিকটা অবাক হল, তবে তার ফোনের কর্কশ শব্দে বিরক্ত হয়ে ফোনখানা হাতে নিতেই বেশ আশ্চর্য হল। তন্ময় তাকে কল দিচ্ছে কেন? বলেন। ফোনের উপাস থেকে তন্ময়ের শান্ত কণ্ঠ। কোথায় আপনি মিসেস তন্ময় চৌধুরী? মাইরা অবাক হল তন্ময়ের এমন সম্বোধনে। কাপা কাপা কণ্ঠে বলল, নীলিমার সাথে। বাড়ি আসুন, আপনার জন্য অপেক্ষা করছি। কল কেটে গেল। মাইরা কিছু বুঝতে পারল না, তবে নীলিমার পানে চেয়ে মৃদু হেসে বলল, নীলু তুই বাড়ি চলে যা, আমিও বাড়ি যাচ্ছি। পাপা তুমি আন্টিকে বকছ কেন? বকছি না আম্মু, শুধু চুপ থাকতে বলছি। নীলিমা চুপচাপ দাঁড়িয়ে রইল। কান্নারত মুখে আল্লাদির পানে চেয়ে বলল,
সরি সোনা, আমি বুঝতে পারিনি। তাই তোমাকে তোমার মায়ের কথা জিজ্ঞেস করেছি। সরি, আমি চলে যাচ্ছি। আহ্লাদি নীলিমার হাত ধরে বসল। তুমি কোথাও যেও না আন্টি, আমার সাথে খেলবে চলো। না সোনা, তোমার পাপা বোধহয় আমাকে পছন্দ করে না। আহ্লাদি আহিরের পানে চাইল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, ডিগ্রি পাপা আন্টি যা বলছে সব সত্যি? তোমাকে বড়দের মধ্যে কথা বলতে হবে না আহ্লাদি, চুপচাপ নিজের রুমে যাও, না হয় কিন্তু মাইর খাবে। ছোট্ট আহ্লাদি অভিমান করল, চুপচাপ চলে গেল, কেবল পিছু ফিরে নীলিমার পানে একবার চাইল। নীলিমার বেশ মায়া হল মেয়েটার জন্য। এটা কি ঠিক করলেন আপনি? নীলিমার প্রশ্নে আহির ভ্রু কুঁচকে বলল, তুমি আমাকে শিখাবে আমি কিভাবে আমার মেয়ের সাথে কথা বলবো? আমি কেন আপনাকে শেখাবো? আপনি কিন্তু বাচ্চা মেয়েটাকে বকা না দিলেও পারতেন। মেয়েটা আমার, ওর জন্য আমি আছি, তোমাকে ওর ব্যাপারে নাক গলাতে হবে না। নীলিমা অপমানিত বোধ করল, তবুও হেসে উড়িয়ে দিল। নির্লজ্জের মতো প্রশ্ন করল, আপনার ওয়াইফ কোথায় স্যার? আহির শান্ত কণ্ঠে উত্তর দিল, বেঁচে নেই। নীলিমা ফের কিছু জিজ্ঞেস করবে তার আগেই আহির মুখের উপর দরজা লাগিয়ে দিল। নীলিমা ফুঁসে উঠল, মুখ বাঁকিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। ধরুণী জুড়ে সন্ধ্যা নামার পূর্বাভাস, প্রকৃতি তখন বিষণ্ণ অথচ মুগ্ধকর। পশ্চিমা আকাশ তখন রক্ত লাল রূপে রঞ্জিত হয়েছে। পাখিরা নীড়ে ফেরার পায়তারা করছে। নীলিমা লেকের পানিতে পা ভিজিয়ে বসে আছে, দৃষ্টি তার দূর আকাশে। মস্তিষ্ক এলোমেলো ঠেকেছে, মনে খানেক প্রশ্ন, তার উত্তর অজানা। কে দেবে তার এত প্রশ্নের উত্তর? কারো কাছে কি আদৌ আছে তার কিশোরী মনের নিষিদ্ধ অনুভূতি আর অজানা প্রশ্নের উত্তর? হায় আল্লাহ, তোমার এই পাপী বান্দাকে পথ দেখাও। কি করব আমি? কার কাছে বলবো আমার সুপ্ত অনুভূতির কথা? কে শুনবে আমার অবাধ্য হৃৎস্পন্দনের ধুকপুকানি? কেউ কি শুনবে? কেউ কি বুঝবে আমাকে? দূর আকাশে দৃষ্টি নিক্ষেপ করে কথাগুলো এক নিঃশ্বাসে বলল নীলিমা। চোখের কোণে চিকচিক করছে মুক্ত ন্যায় অশ্রুকণা। ভাবতেই বুকের বাপাশে চিনচিনিয়ে ব্যথা অনুভব করল। আহির স্যার বিবাহিত, তার 5 বছরের একটা মেয়ে আছে। আর তার ওয়াইফ কি সত্যি বেঁচে নেই? না, আর ভাবতে ভালো লাগছে না। লেকের ধারে রাখা পার্স ব্যাগখানা হাতে নিয়ে এলোমেলো পায়ে হাঁটা ধরল বাড়ির পথে। এক বুক হতাশা আর দীর্ঘশ্বাস বুকে নিয়ে। চৌধুরী নিবাসে আজ ভরপুর মানুষ, বাড়ির প্রতিটা সদস্য আজ বাড়িতে। মধ্যাহ্নের শেষ প্রহরে বাড়ি এসেছে সবাই। মাইরা বাড়ি ফেরার আগেই সবাই চলে এসেছে। তাহসিন চৌধুরীর সাথেই কেবল কথা হয়েছে মাইরার, অতঃপর নিজ কক্ষে গিয়ে ফ্রেশ হয়ে পা বাড়াল তন্ময়ের রুমের দিকে। আসব, শান্ত কণ্ঠে কথাখানি বলল মাইরা দরজার সামনে দাঁড়িয়ে। এসো। আমায় কেন জলদি করে বাড়ি ফিরতে বললেন? কিছু বলবেন? তন্ময় শান্ত কণ্ঠে বলল, বলবো তো। বলুন কি বলবেন? আজ নয় অন্য কোনোদিন বলি। মাইরা ভ্রু কুঁচকে বলল, কেন? ওসব জানতে চেয়েও না মেয়ে, সময় হলে না হয় নিজ থেকে বলবো। মাইরা মৃদু হেসে মাথা নাড়ল। অতঃপর মাইরা বিদায় নিয়ে নিজ কক্ষের দিকে হাঁটা ধরল, মনটা আজ আনন্দে পুলকিত হয়ে আছে। তন্ময় তাকে কল করেছে, তাকে কিছু বলবে বলেছে, তবে কি বলবে? হুট করে সেদিনের কথাখানা মনে পড়ল, আমার ডিভোর্স চাই। মনটা নিমিষেই বিষণ্ণ হয়ে গেল, তবে কি আজও বিচ্ছেদের কথা বলতো? না, এসব তুই কি ভাবছিস মাইরা? সবসময় নেগেটিভ ভাবিস না, একটু পজিটিভ ভাব। তানিশার রুমের সামনে আসতেই থমকে দাঁড়াল মাইরা, ভ্রু কুঁচকে মনে মনে। তানিশা কি কাঁদছে? কিন্তু কেন? আমি কি দেখব গিয়ে? না যদি রেগে যায়, দুটো তীক্ষ্ণ কথা শুনিয়ে দেয়। এ কথা ভেবে হাঁটা ধরল, তবে হুট করেই থেমে গেল। ধীর পায়ে ভিড়ানো দরজা খানা খুলে প্রবেশ করল। অন্ধকার রুমে সুইচ বোর্ড টিপে লাইটখানা জ্বালাতেই ঘাবড়ে গেল তানিশা। মাইরার তীক্ষ্ণ নজরে তা এড়াল না। কপাল কুঁচকে চেয়ে রইল, পরিস্থিতি বোঝার চেষ্টা করল। তানিশা হততন্ত হয়ে চোখ মুছে নিল, কাপা কাপা কণ্ঠে বলল, তুমি এখানে কি করছ? মাইরা শান্ত কণ্ঠে উড় দিল, তুমি কাঁদছ তানিশা? তানিশা বিছানা ছেড়ে হকচকিয়ে উঠল, আমতা আমতা করে বলল, কই কাঁদছি? মিথ্যা বলো না, আমি বাচ্চা নই তানিশা, বলতে পারো আমাকে কি হয়েছে? তানিশা ওড়নার কোনা প্যাঁচাতে প্যাঁচাতে বলল, মিথ্যা বলবো কেন? সেটা তুমি জানো। কেন মিথ্যা বলছ? তানিশা টলমলের দৃষ্টি নিক্ষেপ করল মাইরার পানে। মাইরা তানিশার হাতখানা আলতো করে ধরে মিহি কণ্ঠে বলল, আমি কাউকে বলবো না তানিশা, তুমি আমার বোনের মতো, নিরুদ্বিধায় সব বলতে পারো। বলবো তোমাকে। কেন নয় বলো? কাউকে কিছু বলবো না আমি। বিশ্বাস করতে পারো।
ঠকবে না। তানিশা আচমকা মাইরাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদছ কেন? বলো, আমাকে না বললে সমাধান হবে কি করে? বলো না মাইরা, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। মাইরা খানিকটা ভ্রু কুঁচকে বলল, কি করেছ বলো? মাইরা, আমার মনে হচ্ছে আমি। কি তুমি বলো? আমি বোধের প্রেগন্যান্ট। মাইরা চমকালো, ভরকালো, অবাক হল, আহত দৃষ্টিতে চাইল তানিশার পানে। হাতখানা ছেড়ে দুপা পিছিয়ে গেল। তানিশা এগিয়ে এলো, মাইরার হাত চেপে ধরল, কাঁদতে কাঁদতে বলল, প্লিজ কাউকে বলো না। বাবা আমাকে মেরে ফেলবে, আর ভাইয়া আমার সাথে কথা বলবে না, আর সবাই আমাকে ঘৃণা করবে। আমি সইতে পারবো না ঘৃণা, মরে যাব যে। মাইরা বিরক্ত হয়ে তানিশার মুখ চেপে ধরল। কি সব আবল তাবল বকছ? মরে যাবে মানে? আর প্রেগন্যান্ট বললেই হলো? তোমার কোথাও ভুল হয়েছে তানিশা। হয়তো তোমার তারা চিহ্ন তারা চিহ্ন অতারা চিহ্ন ডমিস হয়েছে। সে আমারও হয়, এতে চিন্তিত হওয়ার কিছু হয়নি। আর তোমার কি জামাই আছে যে প্রেগন্যান্ট হবে? তানিশা ফ্লোরে বসে পড়ল, বিছানায় মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, তুমি বুঝতে পারছো না মাইরা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি খুব বাজে ভাবে ফেসে গেছি মাইরা। মাইরা হৃৎপিণ্ড কেঁপে উঠল। তবে কি তানিশা বয়ঃসন্ধি কালের আবেগে পড়ে না? এসব হতে পারে না। তুমি কি বলছো এসব? আচ্ছা মেনে নিলাম, কই প্রেগনেন্সির কিট কোথায় দেখাও দেখি। তানিশা ফুপাতে ফুপাতে বিছানার নিচ থেকে একখানা প্রেগন্যান্সির কিট বের করে মাইরার হাতে দিল। মাইরা দু পা পিছিয়ে গেল, আহত হল বটে, প্রেগন্যান্সির কিটে জলজল করছে দুখানা লাল দাগ। মাইরা থমকাল, ভয় পেল, হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে চলতে শুরু করল, কাপা কাপা কণ্ঠে বলল, এটা সত্যি নয়, মিথ্যা তাই না তানিশা? না গো, সব সত্যি, সব সত্যি। বলেই মাইরাকে জড়িয়ে ধরল তানিশা। মাইরা তানিশাকে শান্ত করে বিছানায় বসিয়ে দিল, অতঃপর প্রেগন্যান্সির কিটখানা নিজের ওড়নার আড়ালে লুকিয়ে নিল, নখ কামড়ে কিছু ভাবল। শুনো তানিশা, তুমি একদম চিন্তা করো না, আর কাউকে এসব বলো না, ঠিক আছে? কাল আমরা ডক্টরের কাছে যাব, তারপর শিওর হব সত্যি তুমি কনসিভ করেছ কি পজিটিভ। আসলে কি করব মাইরা জানি না, আমি মরে যাব। একদম চুপ, বেশি কথা বলবে না, এখন ঘুমিয়ে পড়ো, কাল সকালে দেখা যাবে। আমি আসছি। মাইরা চলে যেতে গিয়ে ফের পিছু ফিরে চাইল। এত ভেবো না, কাল দেখা যাবে কি হয়। আমি আছি তো তোমার পাশে। তানিশা মৃদু হাসল। ঘড়ির কাঁটায় তখন মধ্যাহ্নের সূচনা, প্রকৃতি জুড়ে ভ্যাবসা গরম। রাস্তার পথচারীরা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে, কেউ কেউ রাস্তার ধারে ফুটপাতে বিক্রি করা শরবত পান করছে। আবার কেউ দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছাতে ব্যস্ত। উনি 6 সপ্তাহের প্রেগন্যান্ট। ডক্টরের কথা শুনে অবাক হয়নি মাইরা আর তানিশা। বাচ্চার কন্ডিশন ঠিক আছে তো ডক্টর? শান্ত কণ্ঠে কথা খানা বলল মাইরা। বাচ্চা ঠিক আছে, আর আমি কিছু ঔষধ ঠিক মতো খাবেন, আর এই সময় ঘন ঘন ভতারা চিহ্ন হতে পারে, আর মাথা চক্কর দিতে পারে, এতে চিন্তার কিছু নেই। আর হ্যাঁ, অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। পেশেন্টের নাম যেন কি? তানিশা কিছু বলতে যাবে তার আগেই মাইরা ফোরন কেটে বলল, মাইরা চৌধুরী। হাজবেন্ড এর নাম? মাইরা চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস নিয়ে বলল, তন্ময় চৌধুরী। তানিশা ফ্যালফ্যাল করে চেয়ে রইল মাইরার পানে। কি বলছে মেয়েটা? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ব্যস্ত রাস্তার ফুটপাত দিয়ে হাঁটছে দুই বিষণ্ণ রমণী, জনের মধ্যেই নীরবতা। নীরবতা ভেঙ্গে তানিশা শুধাল, আমার নামের জায়গায় নিজের নাম কেন দিলে? লোকে জানলে তোমায় মন্দ বলবে যে। কতক্ষণ লুকিয়ে রাখবে সত্যিটা? সৃষ্টিকর্তা যতক্ষণ চাইবে ততক্ষণ। আচ্ছা মাইরা, বাচ্চাটা নষ্ট করে ফেলি চলো না। নিচের পেটে হাত দিয়ে কথাখানি বলল তানিশা। মাইরা রক্তিম চোখে চাইল তার পানে, অনাকাঙ্ক্ষিতভাবে তার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। তানিশা কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে বলল, কার পরিচয় দিব আমি ওকে? ও যদি জানতে চায় তার বাবা কোথায়, আমি কি বলবো? আমি কি ওকে বলতে পারবো যে তুমি অবৈধ সন্তান? তোমার বাবা তোমার মাকে ঠকিয়ে পালিয়ে গেছে, কাপুরুষ সে। মাইরা আদুরে হাতে তানিশার গালে হাত দিয়ে বলল, এত ভেবো না, বাচ্চাটা না হয় আমার পরিচয় বড় হবে, আমিই না হয় ওর মা হব। তুমি বরং ওকে আমায় দিয়ে দিও। এসব কি বলছো দিয়ে দেব? আমি বুঝি ওর মা হতে পারবো না? কথাটা বলেই ঠোঁট কামড়ে কাঁদল মাইরা। তানিশা মাইরাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল, তুমি যজ্ঞ মা হবে গো। আমি হতে পারবো না, আমি যজ্ঞ মা হতে পারবো না।
ওভাবে বলো না তানিশা, আপাতত এসব কাউকে বলো না। এখন না হয় নাই বা বললাম, তবে আস্তে আস্তে সবাই তো সব জেনে যাবে। কেউ কিচ্ছু জানবে না। মাতৃত্বের পরিবর্তন লুকাবো কি করে? হ্যাঁ সত্যি তো, কি করে লুকাবে? আচ্ছা তানিশা, আমি যা বলবো তাই করবে তো? হু করব বলো। শুনো, সবাই জানবে আমি প্রেগন্যান্ট। ৩-৪ মাস কেউ টের পাবে না তোমার প্রেগন্যান্সি। ৪ মাসের মাথায় আমরা কোথাও একটা চলে যাব। কোথায় যাব সে পরে ভেবে দেখব। মাইরা ভাইয়াকে কি বলবে? তোমাকে ওসব ভাবতে হবে না, আপাতত চুপ থাকো। সময়ের ওপর সব ছেড়ে দেও। হুম, চলো বাড়ি যাই। হুম চলো। আয় না আপা, আজ একটু বাইরে খেতে যাই। চোখের চশমা খানা ঠিক করে কথাখানি বলল নুরানি। নীলিমা ভ্রু কুচকে বলল, আজ সূর্য কোন দিকে উঠেছে রে নূর? নুরানি কোমরে হাত দিয়ে বলল, রোজ যে দিকে ওঠে সেদিকেই। তা বুঝলাম, তবে ভূতের মুখে রামরাম। কি ভেবে বইয়ের মাথা থেকে মুখ তুলে বাইরে যেতে চাস? নুরানি মন খারাপ করে বলল, আপা মজা নিচ্ছিস? তুই না রোজ আমায় বলিস আয় নূর খেতে চাই, বাইরে ঘুরে আসি। আর আজ যেই আমি যেতে চাইলাম অমনি তুই নাটক শুরু করে দিলি। আমি বুঝি নাটক করি? হুম, আমার আপা তো নায়িকা, নাটক তো করবি। বলেই ফিক করে হেসে দিল। নীলিমা বোনের গালে চুমু একে দিল। অতঃপর বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা ধরল। নুরানি বোনের বিষণ্ণ মুখপানে তাকিয়ে রইল খানিকক্ষণ, চশমা খানা ঠিক করে ভাবতে লাগল। কি হলো আমার আপার? কাল বাড়ি ফেরার পর থেকে কেমন চুপসে আছে। দীর্ঘ শ্বাস ফেলে নীলিমার হাতটা শক্ত করে ধরল। পাপা আমি আইসক্রিম খাব। ছোট্ট আহ্লাদী অদূরে আবদারে এক বালতি পানি ঢেলে আহির তীক্ষ্ণ কণ্ঠে বলল। একদম না, তোর এমনিতেই ঠান্ডা লেগে আছে, তার ওপর আইসক্রিম খেলে তো যাচ্ছে তাই অবস্থা হবে। অন্য কিছু খাবে চলো। পাপা প্লিজ চলো না, আইসক্রিম খাই। না মা, অন্য কিছু খাবে চলো। আহ্লাদী মাথা নিচু আহিরের কাঁধে রেখে দিল। মন খারাপ করে যেই না গাল ফুলালো অমনি খানিকের পরিচিত মুখখানা দেখা ফিক করে হেসে উঠল। পাপা আমাকে নিচে নামাও। কেন মা, তুমি নামাও না প্লিজ। আহির কোল থেকে নামাতেই মেয়েটা দৌড় দিল। আহির পিছু ডাকল, তবে আহ্লাদী থামলে তো। কারো স্পর্শে নীলিমা ঘাবড়ে গেল। বাচ্চা একটা মেয়ে তার হাত ধরল। নীলিমা মৃদু হাসল, আহ্লাদীকে দেখে খানিকটা আশ্চর্য হল। করে আপা, ওকে চিনিস তুই? নুরানির প্রশ্নে নীলিমা হেসে বলল, হ্যাঁ চিনি তো, ওই আহির স্যারের মেয়ে। ওহ, তা আহ্লাদী এখানে কার সাথে এসেছ? গোলাপি ড্রেস পরিহিত ছোট্ট আহ্লাদীকে অপ্সরার থেকে কম কিছু লাগছে না। পাপার সাথে এসেছি, ওই দেখো পাপা ওখানে। আঙুল দিয়ে আহিরের পানে দেখালো আহ্লাদী। নীলিমা চাইল মানুষটার পানে। কালো শার্ট পরিহিত আহিরকে বলিউডের হিরোর চাইতে কম লাগছে না। নীলিমা আহ্লাদীকে কোলে তুলে নিল, ওর টমেটোর মতো গালে চুমু একে দিল। আহির দৌড়ে এসে আহ্লাদীকে নীলিমার কোল থেকে কেড়ে নিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, বাচ্চাদেরকে এভাবে চুমু দেওয়া একদম উচিত নয়, কত জীবাণু থাকে মুখে। নীলিমা অপমানিত বোধ করল। দাঁত কটমট করে বলল, আপনি কিন্তু অপমান করছেন স্যার। অপমান কোথায় করলাম? আমি তো শুধু বললাম যে মুখে জীবাণু থাকতে পারে। নীলিমা রাগে কটমট করতে লাগল। নুরানি ফ্যালফ্যাল করে চেয়ে রইল। আন্টি চলো আমাদের সাথে ডিনার করবে। আহ্লাদীর আদুরে আবদারে নীলিমা গাল ফুলিয়ে বলল, জানো আহ্লাদী, কেউ একজন আমাকে একদম পছন্দ করে না। সে চায় না আমি তোমার সাথে যাই আর তোমাকে আদর না করি। কে সে আন্টি? কে আবার তোমার জল্লাদ পাপা? আপা উনি তোর স্যার হয়, ঠিক করে কথা বল। চুপ তুই, শুধু দেখ কি করি। নুরানি চুপসে গেল। কপাল কুঁচকে পরিস্থিতি বুঝার চেষ্টা করল। পাপা তুমি কি আন্টিকে অপছন্দ করো? আমি কি তা বলেছি? আন্টি যে বলল তোমার পেতনি আন্টির মাথার তার ছিঁড়ে গেছে তাই আজেবাজে বকছে। নীলিমা রাগে কটমট করতে করতে বলল, আহ্লাদী তোমার পাপাকে বলে দেও আমি পেতনি হলে উনি জিনের সর্দার হু তুমি ঠিক বলেছ আন্টি, এবার উচিত পেতনি আর জিন একসাথে থাকা। নীলিমা থমকে গেল, ফ্যালফ্যাল করে চাইল আহিরের পানে। আহির আহ্লাদীকে চুপ করয় কোল থেকে নামিয়ে দিল। আহ্লাদী মা তুমি তোমার আন্টিদের নিয়ে আসো, বলে হাঁটা ধরল আহির। আহ্লাদী নীলিমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। নুরানি নীলিমার পিছু ছুটল। ঘড়ির কাঁটায় তখন রাত ৯টা বাজে। মাইরা আর তানিশা আজ একসাথে খেতে বসেছে। বাড়ির সবাই ডাইনিং টেবিলে উপস্থিত। রুবি খাবার বেড়ে দিচ্ছে। খাওয়ার মাঝে কেউ কারো সাথে তেমন কথা বলল না। তবে তানিশার তীক্ষ্ণ দৃষ্টি বারবার তন্ময়কে মাইরার পানে তাকিয়ে থাকতে দেখেছে। তবে কি তার ভাই এবার মাইরাকে ভালোবাসতে শুরু করেছে?
মৃদু হাসল তানিশা, সঙ্গে সঙ্গে হাসিটা মিলিয়ে গেল মস্তিষ্কে এসে ঠেকল তার জন্য আবার কোনো ঝামেলা বাঁধবে না তো। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। তানিশা চুপটি করে মাইরার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। মাইরা, এসব কি ঠিক হচ্ছে? আমার জন্য না আবার তোমার আর ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়? সম্পর্ক না হয় আবার জুড়ে নিব, তবে সম্মান কি ফিরিয়ে দিতে পারবো তোমায়? মনে রেখো তানিশা, তোমার সাথে সাথে পুরো চৌধুরী বাড়ির সম্মান জুড়ে আছে। আমাকে ক্ষমা করে দিও মাইরা, আজ আমার ভুলের জন্য তোমার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। আমার জীবন কবেই বা গোছানো ছিল? তুমি এই অবস্থায় এত চিন্তিত হয়েও না, নিজেকে সামলাও, আর বাকিটা আমি সামলে নিব। তবে মনে রেখো, পরিস্থিতি যেমনই হোক না কেন সত্যিটা যেন কেউ জানতে না পারে। মনে থাকবে। তুমি খুব ভালো মাইরা। মাইরা মৃদু হাসল। আপা, তুই কি আল্লাদির বাবাকে ভালোবাসিস? নীলিমা থমকে গেল, দুপা থেমে গেল। ফুটপাতের রাস্তা ধরে দুবোন হাঁটছিল, এর মধ্যেই নুরানি রেহেম প্রশ্নে থমকাল, চমকে গেল। নুরানি ফের প্রশ্ন করল, কথা বলছিস না কেন আপা? তুই বেশি ভাবছিস নূর। আমি বেশি ভাবছি না আপা, আমি তোকে চিনি। তুই আমার আপা, তোর প্রতিটা পদক্ষেপ আমার চেনা। তোর মস্তিষ্ক পড়ার ক্ষমতা আমার একটু হলেও আছে। তুই ভুল ভাবছিস নূর, তেমন কিছু না। আমার বই গেছে এক বাচ্চার বাপকে ভালোবাসতে। ওনাকে তো আমার বিরক্ত লাগে। সত্যি বলছিস তো? তো মিথ্যা কেন বলবো? ভেবে দেখ আপা, যত দূর জানতে পারলাম আল্লাদির কিন্তু মা বেঁচে নেই। না জানি আবার কখন নতুন মা নিয়ে চলে আসে। সময় থাকতে মনের কথা বলে দে, নয়তো পরে আফসোস করবি বলে রাখলাম। কিসের আফসোস? তুই জানিস। সে কি করে বলবো? বাবা মেনে নিবে? তুই তো ভালোবাসি না, মানলেই কি না মানলেই কি? ভাসি তো। নুরানি খিলখিলে হেসে উঠল। নীলিমার গালে হাত রেখে বলল, বাবা মা হয়তো একটু রাগ করবে, পরে নিশ্চয়ই মেনে নিবে। উনি তো ভালোবাসে না। তুই কি করে বুঝলি? সে বুঝব না। উনি তো আমাকে একদম অপছন্দ করে। আমাকে কি বলে জানিস আমি নাকি ম্যানার্স জানি না? নুরানি ঠোঁট টিপে হাসল, অতঃপর হাঁটতে হাঁটতে বলল, যদি কেউ আমাকে অপছন্দ করে তবে আমি তার রন্ধ্রে রন্ধ্রে আমি নামক রোগ ছড়িয়ে দিতাম। অতঃপর ঔষধ হিসেবে আমার আমিটাকে তার করে দিতাম। তোর উচিত এটাই করা। কিভাবে করব? এখন বাড়ি চল, পরে বলবো। বলবি তো? আরে হ্যাঁ বাবা, বলবো, এখন চল বাবা, মা চিন্তা করবে। চল। রাতের আধারে আকাশ জুড়ে রূপালি থালার ন্যায় চাঁদের আলো এসে ঠেকেছে আহিরের কক্ষে। ছোট্ট আল্লাদির মাথায় বিলি কেটে দিচ্ছে আহির। জানো বাবা, সবার মা আছে, শুধু আমার নেই। আহিরের হৃৎপিণ্ড কেঁপে উঠল। মেয়েটা তার প্রাণ, অথচ সেই প্রাণ পাখিটা রোজ রাতে মায়ের অভাবে মন খারাপ করে থাকে। আচ্ছা বাবা, তুমি আমাকে মা এনে দিবে? আম্মু, মা কি কেনার জিনিস যে তোমাকে এনে দিব? তাহলে বিয়ে করে মা নিয়ে এসো। আল্লাদি এসব কথা কে শিখিয়েছে? আল্লাদি খানিকটা কাপা কাপা গলায় বলল, রাহেলা নানু তো বলল তুমি যদি নতুন বউ নিয়ে আসো তাহলে সে আমার মা হবে। আনবে তো মা। একদম চুপ করে ঘুমাও, আর একটা কথা বললে থাপ্পড় দিব। মনে থাকে যেন। আল্লাদি কেঁদে উঠল, দুহাতে মুখ চেপে বালিশে মুখ লুকিয়ে নিল। আহির দীর্ঘ শ্বাস ফেলে আল্লাদিকে কাছে টেনে নিল, তবে যেদি মেয়েটা অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে। আহির শত চেষ্টা করেও মেয়ের অভিমান ভাঙ্গাতে না পেরে দূর আকাশের পানে চেয়ে নিঃশব্দে কাঁদল। বিছানা ছেড়ে বেকনিতে গিয়ে সিগারেট ধরাল। সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দিল কিছু বিষণ্ণতা। পকেট থেকে ফোন বের করে একখানা ছবি বের করল। হাস্যোজ্জ্বল এক রমণী। কেন আমাদের ছেড়ে চলে গেলে ফাবিহা? দেখো আমাদের ছোট্ট আল্লাদি কতটা কষ্ট পাচ্ছে। আমার কথা না হয় নাই বা ভাবলে আল্লাদির কথাও ভাবলে না। আমায় না হলে নাই বা ভালোবাসলে আল্লাদিকে তো বাসতে পারতে। নাকি আল্লাদি আমার সন্তান বলে ভালোবাসতে পারলে না?